সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাতও জাগি না। সত্যি বলছি না হলে আমি গান গেয়ে বা গান করে এই শহরে সার্ভাইভ করতে পারতাম না। সত্যি বলছি লেখার পেছনের গল্প। সত্যি বলছি কিন্তু ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে গোল হয়ে আড্ডা, সেখানে আমি গিটার বাজিয়ে গাচ্ছি, সেভাবে গাইতে গাইতে ক্যাম্পাসে ইট ওয়াজ আ ফেমাস সং। তথাগত হচ্ছে আমার আর নচিদার ডুয়েট অ্যালবাম। এখন কোনো নতুন পরিকল্পনা আছে কিনা? দুটো বায়োগ্রাফি নিয়ে কাজ করছি। আচ্ছা, একটা শহীদ মাহমুদ জঙ্গি আর একজন হচ্ছেন নচিকেতা চক্রবর্তী। আমাকে বেশি টানা শুরু করলো আমার প্রিয় মানুষদের জীবনী। বাচ্চু ভাইয়েরটা তো আসলে স্মৃতি কথন, বিশ্বদার জন্য আত্মকথন, দাদার কথাই আমি লিখেছি। হ্যাঁ, তাহলে জয় শাহরিয়ার তার নিজের আত্মজীবনী কবে লিখবে? বেঁচে থাকলে লিখে ফেলবো, আমি বেশি দেরি করবো না। জয় শাহরিয়ার কি বোকা? বোকা না হলে কেউ এই যুগে এসে অ্যালবাম করে আর গানের ভাবির গল্পে যাব। অসহযোগিতা না করাটাই সবচেয়ে বড় সহযোগিতা, মানে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। ঠিক আছে, পুরো সমাজটা হয়তো আমার বিপক্ষে ছিল, কিন্তু আমার পরিবার পুরোটা আমার পক্ষে ছিল। গানওয়ালার গান 2 আগামী 31 অক্টোবর যাত্রাতে আবার আমরা শুনতে পাবো। এটা আমার একটা প্রজেক্ট, আজব কারখানা। একটা অনুরোধ আছে, অনুরোধটা আপনার বন্ধুর পক্ষ থেকে। চেনাই মন অচেনা এখন, স্বপ্ন হারিয়ে আজ জীবন তটে আমি একা, হৃদয় ক্যানভাসে আজ তোমার ছবি আঁকা। তোমাকে ভালোবাসি বলে, কাছে ডাকি বলে পেয়েছো আমায় খুব, আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব। তোমাকে ভালোবাসি বলে, কাছে ডাকি বলে পেয়েছো আমায় খুব, আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব। ডুব দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা আড্ডা দিব, কারণ থাকতে হবে ভেসে। একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে তারপরে গল্প শুরু করছি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজব কারখানার আজব এক মানুষ, আজব ওনার, যিনি আসলে একাধারে অনেক গুণী মানুষ, কারণ শিল্পের নানান শাখায় তার বিচরণ। তিনি একই সঙ্গে একজন সঙ্গীত শিল্পী, একজন সুরকার, একজন সঙ্গীত পরিচালক, একজন গীতিকবি, একজন প্রকাশক, একজন লেখক। সো তিনি যখন আমাদের সঙ্গে আড্ডাতে থাকেন তখন আড্ডা জমে ক্ষীর হয়ে যায়। আজকে সেই আজব মানুষের সঙ্গে আমি আড্ডা দেব। কেমন আছেন? ভালো আছি। নামটা কিন্তু বলিনি এখনো। আজকে কি পুরো নামটা একবারে বলবেন? যে কাজী মুয়েদ শাহরিয়ার সিরাজ জয়, এক্স্যাক্টলি, সেখান থেকে জয় শাহরিয়ার, এবং আমাদের ভালোবাসা জয় শাহরিয়ার। সময় কেমন যাচ্ছে? যাচ্ছে ভালোই। আমি আপনার একজন পিওর ফ্যান, পিওর ভক্ত, মানে একদম বিশুদ্ধ ভক্ত। এরকম বিশুদ্ধ ভক্ত পাওয়া কিন্তু কঠিন, সেটা আপনি বোধহয় জানেন। হ্যাঁ, সেটা ঠিক। এখন তো সবাই খুব অস্থির। হ্যাঁ, বাট আমি স্থির আছি একটা লম্বা সময় ধরে। আপনার গান শুনে 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 শুনে, গান শোনা আমার কখনো গান পুরনো হয় না। অনেক গান শুনি, আবার হয়তো পরিবর্তন হয়, কিন্তু এই গান পুরনো হয় না। একটু গল্প শুরু করতে চাই তথাগত দিয়ে। তথাগত হচ্ছে আমার আর নচিদার ডুয়েট অ্যালবাম। নচিকেতা চক্রবর্তী, যাদের গান শুনে বড় হয়েছি, নচিদা তাদের একজন। আমি খুবই ভাগ্যবান, আমার দুটো অ্যালবাম আছে এরকম ডুয়েট, ইনফ্যাক্ট 3টা আছে। আমাদের একটা প্রজেক্ট ছিল আমার আর পারভেজ ভাইয়ের। তো সেটা যদি একটা ব্যান্ডের মতো, তো ওটাকে প্রজেক্ট ধরে যদি আমি আলাদা করে শুধুমাত্র আমার ডুয়েট অ্যালবাম বলে, আমি দুজন কিংবদন্তির সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আমার প্রথম ডুয়েট অ্যালবাম ছিল 2016 সালে বিশ্বদার সাথে, কুমার বিশ্বদের সাথে, স্বপ্ন সমুদ্রের নামে। আর গত বছর 2024 এসছে তথাগত নচিদার সাথে। এখানে 7টা গান আছে, সবগুলো গান আমার সুর করা, বিভিন্ন জন লিখেছেন বিভিন্ন গান। দাদার কণ্ঠে গান আছে 3.5টা, আমার কণ্ঠে 3.5টা, মানে একটা গান ডুয়েট আছে আর 3টা গান সোলো করে। এটা খুবই চমৎকার। এই যে 3.5টা বললেন, এবং যখন দাদা এলেন তখন কিন্তু ওই টাইমটাতে আপনি খুবই ব্যস্ত ছিলেন। আর বিশ্বদার কথা বলতে গেলে তার সঙ্গে আপনার সখ্য অনেক আলাদা, কারণ তার জীবনীও আপনি লিখেছেন বিশ্বজিৎ নামে, 2022-এ, আমি ভুল না করলে সালটা।
একটু যদি শুনতে চাই যে সামনে তো আবার নতুন একটি বছর আসছে, সেই বছরে আপনার প্ল্যানিং কি? কারণ তার আগে কিন্তু রূপালী গিটারও হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কোনো নতুন পরিকল্পনা আছে কিনা? না, খুবই ইন্টারেস্টিংলি আমি এখন যেই কাজ করছি, দুটো কাজ করছি আমি, মানে দুটো বায়োগ্রাফি নিয়ে কাজ করছি। আচ্ছা, একটা শহীদ মাহমুদ জঙ্গি, আমার অসম্ভব পছন্দের গীতিকবি, আর একজন হচ্ছেন নচিকেতা চক্রবর্তী, নচিদার বায়ো লিখছি। ওটা প্রায় গোছানো হয়ে গেছে। তো এটা আসলে হয়তো আগামী বইমেলা বা তার আগে পরে কোনো একটা সময় আসবে। এই বেশ ভালো আছি নচিদার বইয়ের নাম। না, এটা তো খুবই চমৎকার ব্যাপার। আমি একটা জিনিস ভাবছি যে একজন লেখক তিনি সবসময় শিশুদের জন্য বই লিখতেন, বাচ্চাদের জন্য বই লিখতেন, সেখান থেকে একদম টার্ন করে বায়োগ্রাফি লিখছেন কেন? আমার বায়োগ্রাফির গল্পটা খুবই সোজা, কারণ আমি একটা পর্যায় পর্যন্ত, একটা সময় পর্যন্ত প্রচুর ফিকশন পড়তাম, গল্প উপন্যাস। আমি ছোটবেলা থেকে কমিক্স খুব পছন্দ। তারপর তো থ্রিলার, এই যে রকিব হাসান মারা গেলেন, শ্রদ্ধা জানাই। তো এগুলি পড়তে পড়তে যেটা হয়, একটা সময় গিয়ে যখন একটু আমরা বড় হয়ে গেলাম, মানে আমাদের তো আসলে, আমরা তো ওই জেনারেশন যারা টিভিতে একটা চ্যানেল দেখেছি, তারপর অনেক চ্যানেল দেখেছি, আমরা বই পড়তাম, সেখান থেকে এই পাড়ায় ভিডিও গেমস হয়ে এরকম একটা ডিভাইসে ব্রিক গেম খেলে, তারপর আমরা কম্পিউটার, দেন এখন মোবাইল। সো এই ট্রানজিশনে যেটা হয়েছে, খারাপ হয়েছে, আমাদের বই পড়া অনেক কমে গেছে। একটা সময় বই পড়া এবং ক্যাসেট চালিয়ে বা সিডি চালিয়ে গান শোনাটা ছিল মূল বিনোদন বা মূল ভালো লাগার জায়গা। সেই জায়গা থেকে অস্থির হতে 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 যেহেতু বই পড়া কমে গেল, একটা সময়কে আমি আবিষ্কার করলাম আমি আসলে ফিকশন আর অত পড়ছি না, যেহেতু কম পড়া হয়। আমার আকর্ষণ তৈরি হলো নন ফিকশনের প্রতি, এবং নন ফিকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনেরই হতে পারে, তবে আমাকে বেশি টানা শুরু করলো আমার প্রিয় মানুষদের জীবনী। আচ্ছা, আমি যাদেরকে পছন্দ করি নানানভাবে, সেটা চে গেভারা হতে পারে, সেটা বব ডিলানও হতে পারে। এটা করতে গিয়ে আমি একসময় আবিষ্কার করলাম আমি চাইলে বব ডিলান পড়তে পারছি, এরিক ক্ল্যাপটন পড়তে পারছি, বব মার্লি পড়তে পারছি, জন লেনন পড়তে পারছি, কিন্তু আমি চাইলেই আজম খান পড়তে পারছি না, আয়ুব বাচ্চু পড়তে পারছি না, কুমার বিশ্বজিৎ পড়তে পারছি না, সুবীর নন্দী পড়তে পারছি না। তো তখন আমার মাঝে এই ধারণাটা আসলো যে আমাদের এখানে এই ধরনের কাজ আসলে হয় না, হওয়া উচিত। আবার তারই কিছু সময়ের মধ্যে আমিও প্রকাশনাটা শুরু করলাম ফর্মালি। আজও প্রকাশ 2020-এ শুরু করলো যাত্রা। তো তখন আমি ডিসাইড করলাম যে অস্ত্র নিজের হাতেই তুলে নিতে হবে। আমি যা যা করেছি সারা জীবন তাই হয়েছে, যে আলটিমেটলি আমার করার কথা না, গীতিকবি হওয়ার যে গল্প, মানে আমার করার কথা না। যেমন আমি যে রেকর্ড লেভেল করেছি, প্রকাশক হয়েছি, এগুলো আসলে অন্যের সাথে কাজ করতে গিয়ে বঞ্চিত হয়ে মনে হচ্ছে নিজেরটা নিজেই করি, নিজের কাজ নিজেই বিক্রি করি, তাহলে ঠকার জায়গা থাকবে না। তো একইভাবে তখন মনে হয়েছে যেহেতু আমি প্রকাশনার সাথে আছি এবং আমি নিজে লিখতে পারি, তো তখন আমি অ্যাপ্রোচ করলাম বিশ্বদাকে। এর আগে অনেকে অ্যাপ্রোচ করেছেন ওনাকে নিয়ে লেখার ক্ষেত্রে, উনি রাজি হন নাই। তো আমি যখন বললাম, উনি তখন বললেন তুই যদি নিজে লিখিস তাহলে আমি করতে পারি, কারণ তোর প্রতি আমার ওই আস্থাটা আছে। এবং তখন করোনা কাল ছিল, কিন্তু বিশ্বদার মূল আমার যে আলাপ সেটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা করেছি অনলাইনে। হ্যাঁ, আমাদের একটা জুম কেনা ছিল, আমাদের সংগঠন যেটা আমরা করতাম, হ্যাঁ, জুম, ওই যে মিটিং এর জন্য একটা জুম আমি চালাতাম, ওই যে সিঙ্গার্স অ্যাসোসিয়েশন বলো, গীতকবি সংঘ বলো। সো আই হ্যাড দ্যাট অপশনস। সো মোস্ট অফ দ্য কেসেস বিশ্বদার সাথে ভাবেই। তারপর একটু ভালো হলে তখন সামনাসামনি আবার বসেছি। আমি প্রায় 10 থেকে 12 দিন আমি দাদার সাথে বসেছি, আর তারপর ওভার দ্য ফোন তো কারেকশনস আছেই। সেই জায়গা থেকে আমার এই বায়োগ্রাফি লেখা শুরু। তো বিশ্বদাটা করে ফেলার পর সবার খুব পছন্দ হলো, সাড়া পেলাম, তাহলে পরেরটাকে। তো পরেরটা করার সময় মনে হয়েছে আমি আসলে বিশ্বদার ক্ষেত্রে প্রথমে কেন বিশ্বদা, আমার তখন মনে হচ্ছে যারা জীবিত আছেন তাদের মধ্যে প্রথম আমার নাম আমার মাথায় এসেছে বিশ্বদার, কারণ তার সঙ্গে ওই কানেকশনটা আপনার আছে। এক্স্যাক্টলি, আমি ওটা যেহেতু ধারণ করি, আমি যেহেতু কানেক্ট করতে পারি, এবং আমি যাদের কাজই করেছি এখন পর্যন্ত, এবং আমি তাই করব যাদের সাথে আমি কানেক্ট করতে পারি। আমি তো আসলে আই এম নট এ জার্নালিস্ট। আবার আমার বায়ো লেখার ক্ষেত্রে ওটাই আমাকে হেল্প করে। বিং অ্যান আর্টিস্ট, আমি কিন্তু ওই জায়গাগুলি ছুঁয়ে আসতে পারি। আমি হয়তো জার্নালিস্টিক ওয়েতে দেখি না, আমি তার যাপনটাকে দেখবার চেষ্টা করি, তার দর্শনটাকে ধরার চেষ্টা করি। সেই জায়গা থেকে বিশ্বদা করার পর আমার মনে হলো বাচ্চু ভাই কিনে কোনো কাজ নাই, কিন্তু বাচ্চু ভাই তো আমার মাঝে নাই, আমি তাকে পাবো কিভাবে? তখন যেটা হয়েছে, বাচ্চু ভাইয়েরটা তো আসলে স্মৃতিকথন, বিশ্বদার জন্য আত্মকথন, দাদার কথাই আমি লিখেছি। আর তখন বাচ্চু ভাইয়ের গল্প তুলে ধরতে হলে আমাকে যেতে হচ্ছে তার সবচেয়ে কাছের মানুষদের কাছে, অনেক ইন্টারভিউজ নিতে হয়েছে। এক্স্যাক্টলি, তারাই লিখেছেন, আমি অনুলেখন করেছি, তারা বলেছেন বা লিখেছেন। সেখানে জঙ্গি ভাই, নকিব ভাই, বিশ্বদা, তারপর বাপ্পি ভাই,
তার কাছের যারা ছিলেন এবং অনেকেই লিখেছেন, অংশু ভাই, তো এইদের সবার লেখা নিয়ে এবং বাচ্চু ভাইয়ের একটা ক্যাটালগ আমরা তৈরি করলাম, ওনার 600 গানের ডিস্কোগ্রাফি, কে লিখেছে, কে শুরু করেছে, কে গিয়েছে। এই কাজটা খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হচ্ছে, সেটা করেছি। তো তারপর আমার মনে হলো এরপর আমার সবচেয়ে কাছের মানুষ, আমি ফিলোসফিক্যালি যাকে ধারণ করি, সঞ্জীব চৌধুরী। তারপর আমি করলাম দাদার কাজটা, করলাম সঞ্জীব নামা। তো এরপর যেটা বললাম, আমি এখন করছি দুজনের কাজ, তারাও আমার খুবই ওরকম কাছের, আমি যাদেরকে ধারণ করি এবং আমি কানেক্ট করতে পারি। একজন হচ্ছে জঙ্গি ভাই, আর একজন হচ্ছে নচিদা। তো আমি আলটিমেটলি আর খুব বেশি হয়তো কাজ করব না। কেন? ওই যে আমার আর খুব বেশি জনের সাথে কাজ করবার ওই জায়গাটা মনে হয় না। আমি ততদিনই করবো, তাদেরটাই করবো যাদেরকে আমি কানেক্ট করতে পারি। আমি খুব ফ্র্যাঙ্কলি বলতে চাই, যেমন ধরো আমি শাহ আব্দুল করিমকে পছন্দ করি, কিন্তু শাহ আব্দুল করিমের বায়োগ্রাফি লেখার যোগ্য লোক আমি না, কারণ আমি ওনাকে ধারণ করি না, আমি ওনাকে নিয়ে জানি না। আমাকে এখন ওনাকে নিয়ে কাজ করতে হলে আই হ্যাভ টু ডু থিসিস, ওনাকে নিয়ে পড়তে হবে। আমি যাদের কাজ করছি তাদেরটা কিন্তু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ওনাদেরকে শুনতে শুনতে, এবং সেটা প্রক্রিয়াটাও আলাদা। ওটা হচ্ছে ভালোবাসা এবং ভালো লাগার জায়গা থেকে আমি কানেক্ট করতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই কাজগুলি ওরকম হলেই ভালো। এখনো অনেকেই বাকি আছেন, হয়তো এই দুটো শেষ হলে হয়তো আমি ডিসাইড করবো, আরো হয়তো 2-4টা করতে পারি, কিন্তু খুব বেশি হবে না, কারণ ওরকম কানেক্ট করতে পারার লোক আসলে খুব বেশি। তাহলে জয় শাহরিয়ার তার নিজের আত্মজীবনী কবে লিখবে? বেঁচে থাকলে লিখে ফেলবো, আমি বেশি দেরি করবো না। আমি এই যে এইগুলি আরো 3-4টা হওয়ার পর হয়তো আমি নিজেরটা লিখে ফেলবো। ওটা তো অসমাপ্ত থেকে যাবে, কারণ সমাপ্ত তো করা যাবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, জয় শাহরিয়ারের আত্মজীবনীর নাম কি হবে? সত্যি বলছি, আজব মানুষ না সত্যি বলছি? সত্যি বলছি হতে পারে। সত্যি বলছি প্রসঙ্গে তাহলে আবার ফিরে আসি। সেই সত্যি বলছি বইও বেরোলো, আর সেই গানের কথা বা আমরা অ্যালবামের কথা তো বলতেই পারি। একটু ওই প্রসঙ্গে আবার ফিরে আসতে চাই। এই গানটা তো ওই সময়টায় আপনার লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট। আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সত্যি বলছি। সত্যি বলছি না হলে আমি গান গেয়ে বা গান করে এই শহরে সার্ভাইভ করতে পারতাম না। ট্রু। এই সার্ভাইভ করা কতটা কঠিন? এটা কঠিন। আমার মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের জন্য এই সিদ্ধান্তটাই খুব কঠিন। আর যেখানে আমার আসলে ওই সুযোগটা ছিল, যেহেতু আমি মোটামুটি ডিগ্রি যা লাগে ঢাকা শহরে একটা চাকরি করতে হলে, সেটা আমার আছে। আমি যেহেতু ওই বিভিন্ন মানে ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো সার্টিফিকেট আমার আছে, তো সেটা দিয়ে আমি চাইলে একটা চাকরি করতে পারতাম, সেটা অনেক নিরাপদ হতো, এবং চাকরির পাশাপাশিও গান করতে পারতাম। আমার জেনারেশনের বেশিরভাগ শিল্পী তাই করেছেন, যারা কিনা আমার মতন ওই ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন। কিন্তু আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল নিজের সাথে, বিং অ্যান আর্টিস্ট, আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার ফ্রিডম। মানে আমি আমার স্বাধীনতাটা চাই। আমি কখন ঘুমাবো, কখন উঠবো, আমি কখন কি করব, এটার সিদ্ধান্ত আমাকে নিতে পারতে হবে, আমার সৃষ্টি করতে পারার ক্ষমতা জিইয়ে রাখার জন্য। তো সেই জায়গা থেকে আসলে আমি চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম। আমি কখনোই চাকরি বাকরি করতে চাই নাই, কিন্তু সেটা আসলে খুবই কঠিন, কারণ আমার দায়িত্ব আছে। আমি তো আসলে ওরকম না যে আমার বাসার কোনো চিন্তা নাই, আমি ওরকম ওয়েল অফ যে কোনো কাজকর্ম না করলেও আমার খাওয়া পড়ার চিন্তা নাই। আমাকে তো আলটিমেটলি মাস্টার্স পাস করে বাসার দায়িত্ব নিতে হয়েছে বা হবে, আমি জানতাম। তো সেই জায়গা থেকে আমার অ্যালবামটার টাইমিংটা কিন্তু ওরকম। সত্যি বলছি যখন বের হয় আমি তখন মাস্টার্সের স্টুডেন্ট, মানে সত্যি বলছি যখন রেকর্ড করছি তখন আমি মাস্টার্স দেই নাই। সত্যি বলছি যখন রিলিজ হয় তখন আমার মাস্টার্সের পরীক্ষা হয় নাই। সো সত্যি বলছি একদিক থেকে এরকম এগোচ্ছে, মানে জায়গায় যাচ্ছে, আর আমার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা। সো আমার জন্য টাইমিংটা এমন ছিল যে আমাকে যখন চাকরির কথা ভাবতে হবে, কিন্তু আমি চাকরি করতে চাই না, আমি গানটাই করতে চাই। তার সাথে আমার বিভিন্ন যে উদ্যোগ আছে, আমার ওই সময় একটা টি শার্ট হাউস ছিল আজিজ মার্কেটে, স্বপ্নবাজ নামে, তো সেটা নিয়েও কাজ করছি। তো সেই সময় আমার মনে হয় সৃষ্টিকর্তার এটা আশীর্বাদ, ওনার মনে হয়েছে এই ছেলেটা গান করতে চায়, ওকে একটা বাংলাদেশের অ্যাসপেক্টে, মানে যে কোনো ইন্ডাস্ট্রি তোমাকে কাজ করতে হলে তো ক্লিক করতে হয়, হ্যাঁ। সো ওকে একটা এই বড়দিনু টাইপের আগে যা তোকে একটা হিট গান দিলাম। তো সত্যি বলছি আমার প্রথম অ্যালবাম সত্যি বলছি ওয়াজ বিগ হিট। তো সেটা আমাকে হেল্প করেছে আমার জায়গাটা তৈরি করে নিতে ইন্ডাস্ট্রিতে, যেটার মাধ্যমে আমি এই যে সত্যি বলছি বেরিয়েছি 2009 সালে, এটা 2025, 16 বছর তো পেরিয়ে গেছে, লম্বা সময়। এবার আমি সত্যি বলছি শুনবো, তারপর গল্প করব। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাতও জাগি না,
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না, তোমার জন্য মিছে মিছে কাব্য লিখি না। এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, এখন আমি ভালোবাসি শুধু আমাকে। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাত জাগি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ান অফ মাই ফেভারিট সং। একটা ব্যাপার জানতে চাই যে সত্যি বলছি লেখার পেছনের গল্প, এটা কি কোনো নারী দ্বারা প্রভাবিত হয়ে নাকি জীবন থেকে নেয়া কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তারপর লিখেছিলেন? কথাগুলো তো খুবই গান তো শক্তিশালী আসলে কথা। প্রত্যেকটা গানে তো এক একটা দৃশ্যকল্প, এটা তো সবাই জানি একটা আমরা। সময়ের এক একটা মানুষের একটা দৃশ্যকল্প ফুটিয়ে তোলাই গানের কাজ। কোনো না কোনো মানুষের কারো না কারো জীবনের গল্প যখন হয়ে যায় কোনো গান, তখনই কিন্তু মানুষ সেই গানটা রিলেট করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে গানের গল্পটা ছিল একটা মাঝরাত, আমি ইউজুয়ালি অনেক রাত করে ঘুমাতাম, এখনো আলটিমেটলি খুব বেশি আগে ঘুমানো হয় না। তো তখন যেটা ছিল, আমার খাটের পাশে এরকম হাতে ধরা যায় রেঞ্জে গিটারটা থাকতো, দেয়ালের সাথে হেলান দেয়া। তো আমি শুয়েও গিটার পেতাম, নিয়ে শুয়ে হয়তো বাজাচ্ছি, এরকম মাঝরাতে ঘুম আসছে না, আমি শুয়ে আছি গিটারটা নিয়ে। এবং আমার যেটা, আমি গান তো আসলে একসাথে বাঁধি, আমি কিন্তু লিরিক আগে করি পরে সুর করি, আগে সুর করি পরে লিরিক করি, তা না। আমি যে গুনগুন করছি, সাথে একটা আমার হয়তো থিম মাথায় আসলো, ওটা নিয়ে লিরিকটা বুনতে বুনতে সুর করতে করতে গান বানাই। ঠিক আছে, তো আমি ওরকম রাতের বেলা ওরকম একটা গান বানালাম। তো গানটা বানানোর পর আমার আছে না, কিছু কিছু গান করবার পর একটা গুড ফিলিং কাজ করে। আমি আমার তখনকার ব্যান্ড মেম্বারদের টেক্সট দিয়েছিলাম যে একটা দারুণ গান বানাইছি, নেক্সট প্র্যাকটিস শুনবো। তো পরের প্র্যাকটিসে আমার মেম্বাররা শুনে কোনো আবেগই পায় নাই, বলে এটা তো সে একই টাইপের গান দিয়ে আই হ্যাড আ ফিলিং দ্যাট দিস ইজ এ স্পেশাল সং। সো তারপর যেটা, তখন তো আমি ক্যাম্পাসে পড়ি, ক্যাম্পাসে যেটা হয় গোল হয়ে আড্ডা দিচ্ছি, ওই সত্যি বলছি কিন্তু ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে গোল হয়ে আড্ডা বা বিভিন্ন যে ছোট ছোট আয়োজন, সেখানে আমি গিটার বাজিয়ে গাচ্ছি, সেভাবে গাইতে গাইতে ক্যাম্পাসে ইট ওয়াজ আ ফেমাস সং দ্যাট টাইম, আমার রিলিজের আগেই। তারপর তো আলটিমেটলি রিলিজ হলো, এবং রিলিজের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ব্যান্ড ছিল নির্ঝর, আমরা নির্ঝরের সেকেন্ড অ্যালবামে কাজ শুরু করেছিলাম। সামহাও ব্যান্ডের কাজটা বন্ধ হয়ে যায়, কারণ লাইন আপে একটা চেঞ্জ আসে। কিন্তু ওই যে বললাম, আমি তখন মার্কস দিচ্ছি, তা আমার তো একটা ওই তাগিদ আছে, আই হ্যাভ টু বি প্রেজেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, কারণ তখন রেডিও FM মাত্র বুম করছে। তো আমার সেই সময় নাই যে আমি আমার ব্যান্ড গুছাই নিয়ে আবার 1-2 বছর সময় নিব গান নতুন অ্যালবাম করার ক্ষেত্রে। তখন আশেপাশের লোকজন বললো, তোর তো অনেক গান আছে, তুই সোলো অ্যালবাম কর। আমার মাথায় কিন্তু সোলো অ্যালবামের গল্প মাথায় ছিল না। আমি নির্ঝর মানে আমার ছোটবেলার স্বপ্ন, 2000 থেকে ব্যান্ড নিয়ে কাজ করছি, অ্যালবাম বেরিয়েছে একটা। সো তখন পরিস্থিতি আমাকে বাধ্য করলো টু ডু আ সোলো অ্যালবাম, এবং আমি 1 মাসে অ্যালবাম শেষ করেছিলাম। আমার মনে আছে মার্চের ফার্স্ট উইকে শুরু করি, মানে আই হ্যাড দ্যাট প্রিভিলেজ, আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই একসাথে আমাকে হেল্প করেছিল, পাশে ছিল। যেমন সত্যি বলছি, অ্যালবামে একটা গান মিউজিক অ্যারেঞ্জমেন্ট বাপ্পা ভাইয়ের করে দেয়া, একটা গানের অ্যারেঞ্জমেন্ট করা আমার বন্ধু পলাশের, ওয়ারফেজের ভোকালিস্ট, আমার খুব ক্লোজ ফ্রেন্ড পলাশ। একটা গান করে দিয়েছিলেন দীপ্ত ভাই। তারপর 2-3টা গান বাজানো ইমন চৌধুরী, এখন আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট মিউজিশিয়ান। আর পাভেল করলো 2-3টা গান, আমি করলাম। এভাবে করে করে, যেমন তানিম ভাই বেস বাজিয়ে দিলেন 3টা গানে, এরকম সব ভাই ব্রাদাররা মিলে, ধরো আমি একসাথে এক স্টুডিওতে কাজ করতেছি, এখন সন্ধ্যায় পাভেলের সাথে কাজ করতেছি, আবার পরের দিন দুপুরের পর ইমনও তখন ব্যাচেলার, ও থাকে হচ্ছে ধানমন্ডি 15 নম্বরে,
সুন্দর গিয়ে ওর বুয়া আলু ভাজি আর ইয়ে করে গেছে ডিম, ওটা দিয়ে দুজন ভাত খেয়ে রেকর্ডিং এ বসে গেলাম, সব হোম স্টুডিও। আবার সব গান হয়ে গেছে, কিন্তু আমি একটা অ্যালবাম করবো, বাপ্পা ভাইয়ের একটা গান থাকবে না, এটা তো হতে পারে না। লাস্ট গান তখন একটা বাকি, তখন বাপ্পা ভাই বললেন চলে আয়, গান নিয়ে চলে গেলাম। ধরো 1টাতে বাপ্পা ভাই বসলেন, 12টা 1টার দিকে, ভোর পর্যন্ত আমরা কাজ করলাম। ভোরবেলা গান মোটামুটি ভয়েস টয়েস দিয়ে ফাইনাল ভাই একসাথে সব বাজালেন, সব বাপ্পা ভাইয়ের বাজানো ওই গানে বাজিয়ে। দেন আমি আর পাভেল বেরিয়ে গেলাম, বেরিয়ে নিজের নাস্তা করে ভাইয়ার জন্য আবার স্টুডিও নাস্তা দিয়ে বাসায় গেলাম, কারণ জানি বাপ্পা ভাই খাওয়া দাওয়া খুব মানে করতেই চায় না টাইপের লোক আর কি। তো এইভাবে অ্যালবামটা করা। এপ্রিলের 6 তারিখ আমি মাস্টার হাতে পেলাম, এবং কথা ছিল 1 বৈশাখে অ্যালবাম বেরোবে। তখন যেটা হলো, রেকর্ড লেভেল বললেন যে বৈশাখে তো অনেক অ্যালবাম আসতেছে, ও নতুন অ্যালবাম, নতুন আর্টিস্ট, একসাথে না ছেড়ে ওর অ্যালবাম 2 সপ্তাহ পরে ছাড়ি। সেই জায়গা থেকে আমার অ্যালবামটা বের হলো মে মাসের 2 তারিখ 2009। তারপর তো সত্যি বলছি, বাহ, এই 2 সংখ্যা জীবনটাকে পুরো বদলে দিল। হ্যাঁ, ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট ট্র্যাকে নিয়ে আসলো। আরেকটা গান শুনতে চাই। আমি নতুন গান শুনি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আমি আমার 5th অ্যালবামের কাজ করছি, আশা করছি আগামী মাসে। নাম কি থাকবে 5th অ্যালবামে? অ্যালবামের নাম বোকা। বোকা, বোকা জয় শাহরিয়ার। মানে বিষয়টা শুধু গানে, আচ্ছা জয় শাহরিয়ার কি বোকা? তার আগে একটু শুনে দেই। আমার অ্যালবামের নামটা কিন্তু সেজন্যই দেয়া, বোকাই। বোকা না হলে কেউ এই যুগে এসে অ্যালবাম করে আর গানের, বোকা না হলে চাকরি করার সুযোগ থাকতেও গান গেয়ে কেউ মানে, এটা তো প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা। কিন্তু তুমি যদি মানে, এটা ট্রু, তুমি যদি যৌক্তিক জায়গা থেকে দেখো, আসলে তো বোকাই। আমাকে মানুষ বোকাই বলে। যখন মানুষ সিডি ছাড়া ভাবতো না, তখন আমি 2013 সালে প্রথম সিঙ্গেল ছেড়েছিলাম অনলাইনে, তখন আমাকে মানুষ পাগল বলতো না, বোকা বলতো। আবার এখন যখন সবাই সিঙ্গেল করে, তখন 8 গানের অ্যালবাম করছি, তখন আমাকে সবাই পাগল বলে আর মনে মনে বোকা বলে। তো সেই জায়গা থেকে বোকা। ঠিক আছে, শুনে ফেলি। এই শহরে সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে, এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে, এই শহরের সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে, এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে, প্রিয় নীল আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়, শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়, শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়, এখন আর লোডশেডিং হলে সন্ধে আড্ডা হয় না, এখন আর বইয়ের ভাঁজে কেউ প্রেমের চিঠি দেয় না, এখন আর লোডশেডিং হলে সন্ধে আড্ডা হয় না, এখন আর বইয়ের ভাঁজে কেউ প্রেমের চিঠি দেয় না, এখন সবাই মুঠো ফোনে ভালোবাসা জমায়, শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়, 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 শুধু বোকাই আমি ভুলতে। Oh, just thank you so much. I don't know, আসলে এই জন্যই বোধহয় আপনার গানগুলো আমাকে খুব বেশি টানে। মানে আমি প্রত্যেকটা গান শুনলে মনে হয় যে কথাগুলো বোধহয় আমার কথা, মানে আমি নিজের ভেতর থেকে সেটা অনুভব করতে পারি। ভাবির গল্পে যাব। তিনি সরকারি চাকরি করেন, তাকে তার কাজে বেরোতে হয়, এবং একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান রয়েছে আপনাদের।
সো পার্টনারের কাছ থেকে সহযোগিতা ছাড়া আসলে এই জগতে এতটা লম্বা সময় ধরে এইভাবে কাজ করা একেবারেই অসম্ভব। একটু তার গল্প শুনতে চাই। তার গল্পটা আমি যেটা বলি, অসহযোগিতা না করাটাই সবচেয়ে বড় সহযোগিতা, মানে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ঠিক আছে? তো ওর জায়গা থেকে যেটা আছে ওই মানে আমাদের দুজনের ক্ষেত্রে আমার মনে হয়, এটা সবার ক্ষেত্রেই হয়, ওই শ্রদ্ধাবোধ থাকাটা খুব গুরুত্বপূর্ণ অন্যের কাজের প্রতি। নিজের কাজের প্রতি যেমন থাকা উচিত, অন্যের কাজের প্রতিও থাকা উচিত। তো আমার সহধর্মিণীর কাছ থেকে সেটা আমি পেয়েছি। আমরা 13 বছর পেরিয়ে গেছে আমরা একসাথে আছি, এবং আমার কাজের ক্ষেত্রে সেই পাশে থাকাটা না হলে তো আসলে কঠিন। আর আমার মেয়ের কথা যেটা বললাম, ও সেভাবেই ইউজ টু, যে বাবার কাজটা এরকম, মায়ের কাজটা এরকম, এবং একদিক থেকে লাকি যেহেতু আমার ওই 9টা 5টা অফিস নাই, সো আমিও অনেক বেশি সময় দিতে পারি। এটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার। সেটা খুব পজিটিভ একটা জিনিস। সো আমার মেয়ের সাথে আমি প্রচুর সময় কাটাই, সেটা আমি আমার সবচেয়ে সুন্দর সময়। আর ওই যে বললাম, আমার বউয়ের সাথে আমার প্রথম পরিচয় তখন থেকে তো আসলে আমি মিউজিশিয়ান, বিষয়টা ও জানে। কিন্তু যেটা হয় মানুষের ক্ষেত্রে, আমার আশপাশে দেখেছি যে একটা সময়ের পর মেয়ে মানে ভেবে নেয় যে হয়তো নিজের মতন করে আলাদা করে বা অন্যভাবে ভাবার সুযোগ তৈরি হবে, তখনই কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যাটা শুরু হয়। কিন্তু সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত আমরা লাকি যে আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক আছে। আমি আমার মতো আমার কাজ করি, ও ওর কাজ করে। তো দুজনের কাজের প্রতি শ্রদ্ধাবোধটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর বিশ্বাসটা তো খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস যদি না থাকে, বিশ্বাস রাখাটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বিশ্বাস করতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ। অবিশ্বাস নিয়ে তো আসলে একসাথে থাকা যায় না। সেই জায়গা থেকেও আমি ভাগ্যবান যে আমার স্ত্রীর কাছ থেকে আমি সেই ভরসাটা সবসময় পেয়েছি। আর আমি সবসময় খুবই লাকি এই দিক থেকে, বাংলাদেশের অ্যাসপেক্টে আমি আমার ফ্যামিলির কাছ থেকে অলওয়েজ এই সাপোর্টটা পেয়েছি। এই যে আমি বললাম আমি গান করতে চেয়েছি, আমি অন্য কাজ না করে অ্যাজ অ্যান আর্টিস্ট জীবনটা যাপন করতে চেয়েছি। আমার বাবা এবং মা, বাবা তো সাংবাদিক ছিলেন, আমার বাবা সাংবাদিক ছিলেন, মা অধ্যাপনা করতেন। আমার বাবা মা কখনোই আমাকে জীবনে একটিবারের জন্য বলেন নাই যে তুমি ভেবে দেখো যে তোমার নিজের সেফটি বা ফ্যামিলির সেফটির জন্য অন্য কিছু করা উচিত কিনা, কখনো না। এবং আমার চাইতে কিন্তু আমার পরিবারকে এটা বেশি ফেস করতে হয়। আমার বাবা মাকে করতে হয়েছে, আমার স্ত্রীকে করতে হয়েছে, এখনো হয়। আমি জানি আমার মেয়েকেও করতে হবে। মানে যখন জিজ্ঞেস করে যে আপনার ছেলে কি করে, আমার মা যখন বলতেন বা বলেন মিউজিশিয়ান, তখন কিন্তু আর কিছু করে না, শুধু মিউজিক করে চলে। এটা আমার বউকেও বলতে আমি শিওর। এবং ও ইদানিং যেটা করে, স্বল্প পরিচিত হলে এত ব্যাখ্যাতেই জানা যে ও আমি যে ওর জীবন সঙ্গীর নাম যে জয়শের গান করে, এই গল্পই জানা, বলো বিজনেস করে। আমি মানে বলে যে তোমার মিউজিক বিজনেস না, এটা তো এক ধরনের ব্যবসা। হ্যাঁ, বলে তুমি তো গান বিক্রি করেই খাও। বলে হ্যাঁ, সেই দিক থেকে দেখলে তো ঠিক আছে, আমি এন্টারপ্রেনার, ঠিক আছে। তো সেটাই তো আমি জানি। আমার মেয়েকেও জিজ্ঞেস করবো অনেকে, আমার মেয়ে যখন বড় হবে মিউজিক করে তখন আশপাশে হয়তো জিজ্ঞেস করবো। তো এটা আমরা মেনে নিয়েছি, এটা হয়তো 20 বছর 50 বছর 100 বছর পর ঠিক হবে। কারণ আমাদেরকেও জিজ্ঞেস করে যে এখনো হয়তো জিজ্ঞেস করে শুধু গান করেন, মানে যখন বলি আর কি করেন, এক্স্যাক্টলি। তো এই প্রশ্নটা তো আমি না হয় আমার জন্য ফেস করলাম, কারণ এটা আমার প্যাশন, কিন্তু আমার জন্য কিন্তু আমার ফ্যামিলিকে ফেস করতে হয়েছে। আমার 2 বোন আমার অন্যতম শক্তি, যে আমার যে কোনো কাজে আমার বোনরা সবসময় পাশে ছিল, আছে এখনো। এবং আমি খুবই লাকি, আমার 2 দুলা ভাইও তাই, তারাও খুবই এনথুজিয়াস্টিক, আমার ভাগ্নেরাও তাই। তা আমি ওই দিক থেকে মানে পুরো সমাজটা হয়তো আমার বিপক্ষে ছিল, কিন্তু আমার পরিবার পুরোটা আমার পক্ষে ছিল। এটা অনেক বড় স্ট্রেংথ, অনেক বড় শক্তি। না হলে আর এন্ড অফ দি ডে অতটুকু কিন্তু মেনে নিতেই হবে, শেষ পর্যন্ত প্রত্যেকটা শিল্পী কিন্তু একা। এটা তো প্রত্যেকটা শিল্পী শুধু না, প্রত্যেকটা মানুষ একা, প্রত্যেকটা মানুষ তার মতন করে একা। আর শিল্পী একা বললাম আমি ওই কনটেক্সটে, এই যে মেনে নেয়া বা মানিয়ে নেয়া বা বুঝতে পারা, সেটা কিন্তু যারা তোমার পাশে আছে তাদের পক্ষে তোমার মতন করে বুঝতে পারা সম্ভব না, কারণ তারা তো আবার তাদের মতন যুক্তি দিয়ে দেখে। তো সেটাকে তোমার আসলে বুঝে নিতেই হবে। যেমন আমার বাবার সাথে সিংটা অনেক বেশি ছিল। আমার বাবা যেহেতু সাংবাদিক ছিলেন, উনি লেখালেখি করতেন, সো আমার বাবার এই যে মনের বিষয়টা বা মুডের বিষয়টা,
এই সিনটা ওয়াজ গ্রেট উইথ মাই ফাদার। আমার বাবা খুবই আমার বন্ধুর মতো ছিলেন, এবং আমার এবং বললাম তো আমার মাও তাই। আমার ক্ষেত্রে থাকে না যে ওর হয়তো ভালো লাগছে না, ওর এখন হয়তো এটাও করবে না, ঠিক আছে ওকে একটু ওর মধ্যে ছেড়ে দিলাম। সো সেদিক থেকে আমি খুবই ভাগ্যবান। দ্যাটস গ্রেট। আমি অনেকটা শেষের দিকে আছি। গানওয়ালার গান 2 আগামী 31শে অক্টোবর যাত্রাতে আবার আমরা শুনতে পাবো, যাত্রা বিরতিতে। একটু যদি সেই প্রসঙ্গে বলতেন। আচ্ছা, এটা আমার একটা প্রজেক্ট আজব কারখানা, যেখান থেকে আমি কিছু ইভেন্টস করি গানের মানুষদের নিয়ে, যেহেতু আমি গানের মানুষ। ওই যে বললাম আমি সবসময় যখন যেখানে নিজে ধরা খেয়েছি সব নিজের হাতেই অস্ত্র তুলে নিয়েছি। আমরা বিগিন আর্টিস্ট শো করতে গেলে, ইভেন্ট করতে গেলে আমাদের দেশে আমরা বেশিরভাগ সময় দেখি যে নানান ধরনের হ্যাপা আমাদেরকে পোহাতে হয়। সেটা হচ্ছে আর্টিস্টদের সাথে প্রপারলি ডিল করা হয় না, যেই পরিবেশ আমরা শো করতে গিয়ে চাই সেটা পাই না। আবার যেই ধরনের শো হওয়া উচিত গানের উত্তরণের জন্য, বা একই ধরনের একদম সো কল্ড হিট, একই তকমায় একই ফরম্যাটের শো অনেক হয়, কিন্তু অন্য ধরনের শো যেগুলো আসলে ওই ধরনের গানকে বাঁচিয়ে রাখবে সে ধরনের কোনো কাজ হয় না। সেই জায়গা থেকে আজব কারখানার কাজ শুরু। আমরা গত বছর শুরু করেছিলাম গানওয়ালাদের গান। এটা একেবারেই সিঙ্গার সংরাইটারদের শো, মানে যারা লিখে সুর করে গায়। আপনি তো পোস্টেও লিখেছেন সবকিছু। এক্স্যাক্টলি। তো গত বছর আমরা 7 জন করেছিলাম। গত বছর ছিল লিমন ভাই, আমি, সানি, সভ্যতা, শুভ্র, কাকতাল আর সুরিত, এই 7 জন ছিলাম গতবার। এবারে 8 জনের আয়োজন, ওই 7 জন আমরা কেউ নাই। আচ্ছা, নতুন 8 জন করছে। এবার করছেন অটার্নাল মুন, লাবিক কামাল গৌরব আমার বন্ধু, খয়াম শানু সন্ধি আমার খুব আদরের ছোট ভাই, সোহান আলী, অ্যাঞ্জেল নূর, সাহস মুস্তাফিজ, নাহিদ হাসান এবং সাদি শাহনিয়াজ। দুর্দান্ত দুর্দান্ত। আমি তো দর্শকদেরকে বলবো অবশ্যই আয়োজনে আসবেন, পরিবার পরিজন এবং বন্ধুদের। অন্যরকম কোজি এনভায়রনমেন্টে ভালো লাগবে যারা, এবং ওখানে গেলে একটা আলাদা একটা আবহ তৈরি হয়, তো আবহে থাকতে খুব ভালো লাগে। শেষ করার আগে একটা অনুরোধ আছে, অনুরোধটা আপনার বন্ধুর পক্ষ থেকে। তিনি আমাকে ফোন করছিলেন শো এর মাঝে যে অচেনা মনটা একটু গাইতে বলবে। আচ্ছা, এটা তো এখন প্রোডিউসারস কল। সজল, আমরা একদম ছোটবেলার বন্ধু। আমরা সাগর শাহরিয়ার নামে চিনি। খুব কনফিউজিং, কারণ লেখাও দেখি হোয়াটসঅ্যাপে আসে সাগর শাহরিয়ার, আর এখন ওর ফেসবুক নেমও সাগর শাহরিয়ার। তো যেটা হয়, তো যাও, এই গানটা আমাদেরই বন্ধু, আরেক বন্ধু শাহেদ আল জিলানি, ওর সুর করা, লেখাটা আমার আর ওর একসাথে। এটা একদম ক্লাস 10 এর গান, যেটা বললাম নির্ঝরের সেই। আমরা 2000 সালে তো শুরু করি, 2000 সালেই বানানো গান, রিলিজ হয়েছে 2006। আমি জানি না আমি কত বছর পর যে গাচ্ছি গানটা। চেনাই মন অচেনা এখন, চেনাই মন অচেনা এখন, স্বপ্ন হারিয়ে আজ জীবন তটে আমি একা, হৃদয় ক্যানভাসে আজ তোমার ছবি আঁকা। তবে কেন এমন আমার হারালো তোমায়, তবে কেন এমন আমার হলো অসহায়, চেনাই মন হারিয়ে আমি বড় একা, চেনাই মন অচেনা এখন, চেনাই মন অচেনা এখন। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। শেষ করছি আমি। ধন্যবাদ। উদ্দেশ্যে তার আগে কিছু বলুন। সবার কাছে একটা অনুরোধ থাকবে, বাংলাদেশ যেহেতু আমাদের দেশ, বাংলা যেহেতু আমাদের ভাষা, বাংলার সাথে থাকুন, বাংলাদেশের গানের সাথে থাকুন, বাংলাদেশের শিল্প সংস্কৃতি, সেটাই আমাদের পরিচয়। আশা করি আমাদের পরিচয় নিয়েই আমরা বাঁচবো ঠিকঠাকভাবে পৃথিবীর বুকে। সবার জন্য শুভেচ্ছা। আবার অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন টিবিএস এর সঙ্গে।